বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রলীগের অতীত ও বর্তমান সকল নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। এ কথাগুলি জাতির পিতাই বলে গিয়েছিলেন। আমাদের বাঙালি জাতি হিসেবে আজকে আমরা যে আত্মপরিচয় পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, প্রতিটি সংগ্রাম শুরু করেছিল কিন্তু এই ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে। 1948 সালে ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাতৃভাষায় কথা বলার অধিকার, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই ছাত্রলীগ গড়ে তোলেন। আজকের দিনে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। 15 আগস্ট আমরা হারিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার ভাই, আত্মপরিবার, পরিজন সকলকেই। আমরা 2টি বোন বিদেশে ছিলাম, যে কারণে বেঁচে গিয়েছিলাম, কিন্তু বাচ্চাটা আমাদের জন্য খুবই কষ্টের বাচ্চা। তারপরেও প্রচেষ্টা ছিল যে জাতিকে নিয়ে আমার বাবা এত স্বপ্ন দেখেছেন, নিজের জীবনটা উৎসর্গ করেছেন সেই জাতির ভাগ্য পরিবর্তন করা। 81 সালে বাংলার মাটিতে ফিরে আসি। হারানোর একরাশ বেদনা নিয়ে এদেশের মানুষের মাঝে যখন ফিরে এসেছিলাম, আমার একটাই শক্তি ছিল, সেটা হচ্ছে দেশের মানুষ আর আমার সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, তাদেরকে নিয়েই সংগ্রাম করি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেয়া, যেটা জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য। আমরা যদি ছাত্রলীগের ইতিহাস দেখি, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের যে আন্দোলন 1948 সালের 11 মার্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, সেই আন্দোলনের পথ বেয়ে 52তে এদেশের মানুষ রক্ত দেয়। রক্তের অক্ষরে একথা জানিয়ে যায় শহীদরা, ভাষা শহীদরা, যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো। আমাদের প্রতিটি অর্জনের পিছনেই কিন্তু অনেক আত্মত্যাগ রয়েছে। বাংলা ভাষা আন্দোলনের যে শুরু, সেখান থেকেই কিন্তু ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটা ইন্টারভিউতে একজনের সাথে কথা বলার তিনি বলেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে কবে থেকে তিনি এই স্বাধীনতা চিন্তা করেছিলেন। এমনকি অন্নদাশঙ্কর রায়ও এই কথাটা ওনাকে একবার কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবই বলেছিলেন, যেদিন থেকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছিল, সেদিন থেকেই মনে চিন্তা ছিল যে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব, সেদিন থেকে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু একটি জিনিস আপনাদের লক্ষ্য করা দরকার, আমি বলি ছাত্রলীগের এখানে যারা নেতৃবৃন্দ, তিনি কিন্তু কখনো একবারই কোনো কথা বলেননি, কিন্তু তিনি তার লক্ষ্যটা স্থির রেখেছিলেন এবং তিনি খুব স্বাভাবিকভাবে সব কাজগুলি করে এমন জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে যান এবং এমনভাবে তৈরি করেন যে তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অসহযোগী আন্দোলন করে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র তারা তো সক্রিয়ই ছিল। দেশীয়
এবং বিদেশি এজেন্ট তারা সবসময় সক্রিয় ছিল। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা স্বাধীন দেশকে গড়ে তোলার সব কাজে কিন্তু তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে যান, যেটা এখন রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে আমরা দেখি। কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম করতে যেয়ে তিনি যে বারবার গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন। আমরা তো আমাদের পিতাকে তো বাবাকে তো মাত্র 2 বছর একটানাও কাছে পাইনি, এটা হলো বাস্তবতা। কিন্তু যখন জেলে থাকতেন আমার মার দায়িত্ব ছিল সংগঠনকে দেখা এবং বিশেষ করে ছাত্রলীগের নেতারা সবসময় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছেই আসতেন এবং এসে সেখান থেকে সমস্ত দিক নির্দেশনা নিয়ে যেতেন। এমনকি প্রতিটি স্লোগান থেকে শুরু করে সব কিছুই কিন্তু ছাত্রলীগই করেছে এবং ছাত্রলীগ ছিল অগ্রগামী দল। এই জন্য আমি বলি, কারণ আমি নিজেও এর সঙ্গে জড়িত ছিলাম খুব ভালোভাবে। আমাদের স্লোগান যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো থেকে শুরু করে যত স্লোগান, এগুলি কিন্তু নির্দেশনা জাতির দিয়ে দিতেন কারাগারে বসেই। সেগুলি আমি পৌঁছে দিতাম ছাত্রদের মাঝে এবং আমার মাও সেই নির্দেশনাটা দিতেন। আমাদের পতাকা যে লাল সবুজের পতাকা, সেই পতাকার কি হবে সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। আমাদের জাতীয় সঙ্গীত, ওনার খুব প্রিয় এই গানটি ছিল। তার বন্ধু কলিম শরাফিকে দিয়ে সবসময় এই গানটি তিনি গাওয়াতেন, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এটাকে যে একসময় জাতীয় সঙ্গীত করা হবে এটা তো তার মনেই ছিল। আমাদের স্লোগান জয় বাংলা, তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন জয় বাংলার স্লোগানটা মাঠে নিয়ে যেতে, মানুষের মাঝে এই জিনিসটাকে প্রচার করতে। যে কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে তার একটা ভিত্তিটা তৈরি করতে হয় এবং সেই ভিত্তিটা তৈরির দায়িত্ব ছাত্রলীগের উপরেই ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রত্যেকটা জেলা এবং থানায়, তখন উপজেলা ছিল না, থানা ছিল, মহকুমা ছিল, সেখানে একটা নিউক্লিয়াস তৈরি করা, সেটাও ছাত্রলীগের উপরেই দায়িত্ব ছিল। সেই নিউক্লিয়াস তৈরি করে ধীরে ধীরে আস্তে মানুষকে, কখনো তিনি মুখ থেকে বলেননি যে আমরা স্বাধীন করতে যাচ্ছি, কিন্তু একটা দেশকে স্বাধীন করার প্রস্তুতিটা তিনি ধাপে ধাপে নিয়েছিলেন। আর এই কাজে সবসময় ছাত্রলীগকেই তিনি সর্বাগ্রে নির্দেশনা দিতেন, মাঠে প্রত্যেকটা কাজ নিয়ে যাওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য। সেই সাথে আওয়ামী লীগ তো ছিলই, কিন্তু ছাত্রদেরকে দিয়েই তিনি সবসময় জানতেন যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদের সম্পৃক্ত করতে পারলে জনগণকে সম্পৃক্ত করা যাবে এবং সংগঠন গড়ে তোলা। তিনি আওয়ামী লীগকে সারা বাংলাদেশে একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি যখন 56 সালে মন্ত্রী হন, মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ ভেঙে দেয়, তখন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন। তার কারণ তিনি সংগঠনটাকে শক্তিশালী করতে চেয়েছিলেন। কারণ যে কোনো একটা আন্দোলন সংগ্রাম সফল করতে গেলে বা মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলেও সংগঠন হচ্ছে সবথেকে বেশি দরকার। তাই সবসময় আমিও সংগঠনের উপরে জোর দিয়েছি বেশি, কারণ হাতে যদি সংগঠনটা শক্তিশালী না থাকে তো কোনো কাজ সফলভাবে করা যায় না। কারণ মানুষের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিটাই মানুষকে সব রকম সাহস যোগায়, যে কোনো পদক্ষেপ নেওয়ার প্রেরণা যোগায়, শক্তি যোগায়। এবং জাতির পিতা বঙ্গবন্ধু সেটাই করেছেন। আর যে কোনো রাজনীতিবিদের জন্য আদর্শ নিয়ে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সততা এবং আদর্শ থাকলে পরে আর লক্ষ্য স্থির থাকলে পারে যে কোনো অর্জন করা সম্ভব, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, এই বইটি বেরিয়েছে, এটা পড়লে অনেক কিছু জানা যায়। এই বইটি তিনি 54 সালে লিখেছিলেন। 52 সালে তিনি চীন ভ্রমণে যান, একটা শান্তি কমিটির একটা ছিল, সম্মেলন ছিল, সেই শান্তি সম্মেলনে যোগ দেন।
তখন তার কত অল্প বয়স। এরপর 54 সালে তিনি গ্রেপ্তার হন, তখন শেরে বাংলা মন্ত্রিপরিষদে তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু কেন্দ্রীয় শাসন জারি হয়, 92 ক ধারা দেওয়া হয় এবং মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে এখানে কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। কাজে তখন তিনি কারাগারে বসে বইটি লেখেন। সেখানে কি নেই? ছাত্রদের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, নারী অধিকারের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, এই ছোট্ট একটা লেখার মধ্যে সব কিছু পাওয়া যায় যে তিনি কী চিন্তা চেতনা নিয়ে চলতেন। তার পাশাপাশি আরেকটা কাজ করে দিয়েছি আমি, একজন নেতার বিরুদ্ধে সেই দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট লেখে। আমার সৌভাগ্য যে সেই রিপোর্টগুলো আমি পেয়েছিলাম। 96 সালে সরকার গঠন করেই আমি খোঁজ করতে শুরু করি, তখন আমি এসবির কাছে সেই রিপোর্টগুলি পাই। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যত রিপোর্ট, যেটা সেখানে লেখাই আছে এটা শেখ মুজিবের বিরুদ্ধে, অর্থাৎ এটা মনে রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা রিপোর্ট। আমি আরও অনেক নেতাদের রিপোর্টই সংগ্রহ করে দেখেছি, সকলেরই একটা ফাইলের বেশি দুটো ফাইল পাইনি, কিন্তু এখানে আমি 48খানা খণ্ড পেয়েছি 46টা ফাইলের। তার অর্থাৎ হলো কত কত তার বিরুদ্ধে কীভাবে গোয়েন্দা সংস্থা কাজ করেছে। কিন্তু এর মধ্য দিয়ে একটি জিনিস বেরিয়ে এসেছে, কারণ আমি প্রায় 20টা বছর এটা নিয়ে কাজ করি। আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, ও আর আমি বসে বসে, এবং রেহানা যখন ঢাকায় থাকতো তাকে আমরা সাথে নিতাম, রেহানাও আমাদেরকে সাহায্য করতো। আমরা সেখান থেকে সমস্ত দেখে তারপর আমি যখন দ্বিতীয়বার সরকারে আসলাম এটা আমরা ছাপানোর পদক্ষেপ নিলাম। আমি ভাবলাম এটা প্রকাশ করা দরকার, কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসটা বের হয়ে আসে যে তিনি কীভাবে রাজনীতি করেছেন। তিনি অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি কোনো দিকে তাকাননি, তার একটা লক্ষ্য স্থির করেই তিনি চলেছিলেন, সেটা হলো স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালির স্বাধীনতা, বাঙালি জাতিকে তৈরি করা। যেটা এটা বিভিন্ন খণ্ডে বের হচ্ছে, 6ষ্ঠ খণ্ড বের হয়ে গেছে, 7ম খণ্ড এই করোনার জন্য দেরি হয়ে গেল, 7ম এবং 8মটা খুব শীঘ্রই বের হবে। এখানে 14টা খণ্ডে আমি বের করব, 40,000-এর উপর কাগজ, সেগুলো আমি অনেকটা বেছে সেগুলো ঠিক করা হয়েছে। কাজে যেগুলি আমাদের জন্য খুবই প্রয়োজন আমি সেইগুলি শুধু এখানে নিয়ে আসছি। এখানে আরও অনেক তথ্য পাওয়া যায়, যেমন আমেরিকা এবং আমাদের গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশেরই তাদের যে ডিক্লাসিফাইড রিপোর্ট সেগুলিও কিন্তু ইতিমধ্যে কিছু বের করা হয়েছে। এনায়েতুর রহমান সাহেবকে উনি এগুলি সংগ্রহ করেছেন, আমরা তাকে সাহায্য করে, বিশেষ করে রেহানা তাকে সাহায্য করেছিল, সেটা বের হয়েছে। আর এর পরবর্তী আরও অনেক রিপোর্ট আমি সংগ্রহ করে রেখেছি, আমি সময় পেলে সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব। অর্থাৎ শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসেও বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদানটা সেটা কিন্তু এই সমস্ত রিপোর্ট থেকে বের হয়ে আসে। ছাত্রলীগ সংগঠনটা আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোট বাহাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো আন্দোলনেই যদি আমরা দেখি সবথেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দল খুব বেশি এটা পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছাত্রলীগের সব থেকে বেশি। বিশেষ করে 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসল, কারণ তার আগে সে মদত দিয়েছিল মোস্তাককে, খন্দকার মোস্তাক, আবার মোস্তাককে হটিয়ে তখন নিজে রাষ্ট্রপতি হলো। এবং এরপর তার যে কাজ ছিল ছাত্রলীগের নেতা কর্মীদের উপর জুলুম অত্যাচার, একদিকে তাদেরকে প্রলোভন দিয়ে দলে টানানোর চেষ্টা, আর সেটা না হলে তাদেরকে গুম খুন হত্যা করা। আমাদের ঢাকা সিটি ছাত্রলীগের মফিজ বাবু থেকে শুরু করে নারায়ণগঞ্জের আমাদের একজন নেতা মামুন, এবং বিশেষ করে সারা বাংলাদেশে, এবং যুবলীগের নেতা চট্টগ্রামের মৌলভী সৈয়দ,
বগুড়ার আমাদের পটল ভাই, আমরা সবাই পটল ভাই বলেই ডাকতাম। এরকম বহু অনেক নেতাকর্মীদের, আমরা অনেকের লাশও তার আত্মীয়রা পায়নি। সেই সাথে একটার পর একটা ঢাকা সহ সারা বাংলাদেশে 19টা হয়েছিল। সামরিক বাহিনীরও বহু অফিসার সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। অনেক পরিবার লাশ পায়নি, খোঁজও পায়নি, পরিবারগুলি মানবেতর জীবনযাপন করে। অর্থাৎ যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল, সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। 7 খুনের আসামি, যা সাজা হয়ে গিয়েছিল, কারাগারে ছিল, তাকেও মুক্তি দিয়ে জিয়াউর রহমান নেতা বানায়। এরকম সারা বাংলাদেশেই স্বাধীনতার পর যারা আওয়ামী লীগের বহু সংসদ সদস্য নেতাকর্মীদের হত্যা করেছে, অনেকে কারাগারে ছিল। জিয়াউর রহমান এই সমস্ত খুনি এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে। যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। তারা তো ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্যই বেশি ব্যস্ত ছিল। সে দেশের মানুষের জন্য কাজ করবে কখন? আর সেটা করার ইচ্ছাও তার ছিল না, কারণ এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে, এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় সব কিছু যেন নস্যাৎ হয়ে যায়, এটাই ছিল তাদের লক্ষ্য। এটা হলো বাস্তবতা এবং সে চক্রান্ত চলছে এখনও, একেবারে থেমে গেছে তা না। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা যে ক্ষমতায় ফিরে আসতে পেরেছি এবং রাষ্ট্র পরিচালনা করে জনগণের পাশে সেবা করার সক্ষমতা অর্জন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। এবং আজকের বাংলাদেশ, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। এমনকি যারা একসময় বাংলাদেশকে বলেছিল যে এদের স্বাধীন হয়ে কী হবে, এটা তো বাস্কেট কেস হবে, আজকে তারাও স্বীকার করে যে না, বাংলাদেশ পারে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা সেটুকু করতে পেরেছি। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমাদের আমরা হয়তো একটু থমকে গেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমাদের লক্ষ্যই ছিল যে আমাদের মুজিব বর্ষ 2020 এবং 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সবার মধ্যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। বাংলাদেশ অন্ততপক্ষে উন্নয়নের একটা পর্যায়ে যাবে, সে পর্যায়টা আমরা অর্জন করেছি। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদেরকে রেখে গিয়েছিলেন। আজকে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, সেটা আমরা স্বীকৃতি পেয়েছি। 2024 সাল পর্যন্ত ধরে রাখতে হবে। করোনা ভাইরাসের জন্য আমাদের কিছুটা থমকে গেছি। তবে আমি এটুকু বলবো, আমি আগেও বলছি, সংগঠনটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে, সেজন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ যখনই যে কথা বলেছি তারা সে কথা শুনেছে। তোমাদেরকে সেজন্য আমার আন্তরিক দোয়া, আশীর্বাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি যে করোনা আক্রান্ত মানুষ, সেই করোনা আক্রান্ত মানুষের আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, অথবা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিচ্ছে না, হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমার ছাত্রলীগের ছেলে সেখানে চলে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের কাফন দাফনের ব্যবস্থা যেমন করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। করোনা ভাইরাসে মানুষ এমনই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল, সব কিছু যখন বন্ধ হয়ে গেল তখন সবাই তো হাত পাততে পারতো না। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, রিলিফ পৌঁছে দেওয়া, সে কাজটিও আমাদের ছাত্রলীগ করেছে। পাশাপাশি আমাদের ধান কাটার মৌসুমে আমি যখন আহ্বান করলাম, আমি সত্যি গর্বিত ছাত্রকে নিয়ে যে আমাদের ছাত্রলীগের ছেলেরা নেমে পড়লো ধান কাটতে। এবং সেই সাথে সাথে ছাত্রলীগের সাথে সাথে আমি বলবো আমাদের কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারাও নেমেছে। কিন্তু আমি আগেই বললাম যে ছাত্রলীগ তো সবসময় অগ্রগামী দল, তারাই পথ দেখে এগিয়ে যায়।
আর এই জন্য ছাত্রলীগ বয়সও আওয়ামী লীগ থেকে বড়, এটাও ঠিক কি তাই না? বড় না একটু? বয়সে বড়, 1 বছরের বড়। তো সেদিক দিয়ে ছাত্রলীগ একটু অগ্রগামী দল হিসেবেই কাজ করে। তো সে কাজটা করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং সেই সাথে আরেকটা দৃষ্টান্ত, সেটা কি, যে কোনো কাজই অবহেলার না, কোনো কাজ ছোট না। আমরা ভাত খাই, আমরা খাবার খাই, সে খাবারে ফসল ফলায় কৃষক, সে কৃষককে তো অবহেলার চোখে দেখান না। তারা তো আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, তাদের সম্মান অনেক বড়। আজকে যখন তোমরা ধান কেটেছো ছাত্রলীগের ছেলেরা, এটাই প্রমাণ হয়েছে যে কোনো কাজকে তোমরা ছোট করে দেখো নাই। আমি আবারও বলবো যে যখনই নিজের গ্রামে যাবে, নিজের দেশে যাবে, কাউকে ছোট করে দেখবে না, কোনো কাজকে ছোট করে দেখবে না। সব কাজেরই গুরুত্ব আছে, সব কাজেরই মূল্য আছে, এটাই মানতে হবে, এটাই দেখতে হবে, এটাই সবসময় নিজে আদর্শ হিসেবে নিতে হবে। বড় সে হতে পারে যে নিজেকে ছোট করে দেখতে পারে। আর উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়, সেই জন্য মাটির দিকে তাকিয়ে চলতে হয়। এটা আমাদের শিক্ষা দিয়েছে, বাবা মা শিক্ষা দিয়েছেন, দাদাদের শিক্ষা দিয়েছেন, সে কথাটা মনে রাখতে হবে। ছাত্রলীগের হাতে আমি খাতা কলম তুলে দিয়েছিলাম, কারণ তখন খালেদা জিয়া ছাত্র দলকে বলেছিল যে তাদের হাতেই নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে, আওয়ামী লীগকে ধ্বংস করবে। অর্থাৎ তারা দিয়েছিল অস্ত্র, এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল। আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। কিন্তু আমরা চেয়েছি শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু কথার কথা না, এটা বাস্তবতা। আমরা যদি আজকে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ করতে চাই, তো অবশ্যই জাতিকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এবং শিক্ষাকে জাতির পিতাও সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমাদের সংবিধানে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দিয়েছিলেন। উচ্চশিক্ষার পদক্ষেপ তিনি নিয়েছিলেন ব্যাপকভাবে, শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন, যেন বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার দিকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেই জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদাকে দিয়ে তিনি শিক্ষা কমিশন করে দেন। আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা নীতিমালা যেমন প্রণয়ন করেছি, আজকে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। এ পর্যন্ত নতুন 16টা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, অনেকগুলি কাজ চলমান। আবার বেসরকারি খাতেও যারা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে, যেসব জেলা আমরা সরকারি করতে পারছি তাদের বলে দিচ্ছি তারা বেসরকারি খাতে যেন করে, এবং এই শিক্ষাকে বহুমুখী করে দিচ্ছি। আমাদের দেশে কখনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি করে দিই। মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয়, আমরা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা কারিগরি স্কুল করে দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিচ্ছি। বিজ্ঞান শিক্ষার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি, 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছি। আর প্রযুক্তি জ্ঞানের জন্য আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তো আজকে তোমাদের সাথে এই ভার্চুয়াল কথা বলতে পারছি, নইলে তো পারতাম না। আমি জানি যখন আমরা ঘোষণা দিই অনেকে এটা নিয়ে নানা কথা বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এটা আজকে বাস্তবতা কি? যারা সে সময় ব্যঙ্গ করেছে 2009 সালে যখন আমরা নির্বাচনী 2008-এ যখন নির্বাচনী ইশতেহারটা ঘোষণা দিই, তখন যারা ব্যঙ্গ করেছিল আজকে তারা কোথায়? তারাও তো ব্যবহার করছে এই ডিজিটাল সিস্টেম। আমরা ব্রডব্যান্ড দিয়ে দিয়েছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, আমরা প্রতিটি ইউনিয়নের সঙ্গে আমরা সংযোগ করে দিচ্ছি, আমরা যেখানে এমনকি দ্বীপ অঞ্চল পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি। একটা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করে দিয়ে আমরা আজকে যে উন্নয়নের কাজগুলি সেগুলি করতে পারছি, এটাই সবথেকে বেশি প্রয়োজন। তাছাড়া আমরা এই করোনা ভাইরাসের যদিও খুবই একটা কঠিন সময়, তার মধ্যে আমরা কিন্তু বিনা পয়সায় বই বিতরণ, যেটা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা কিন্তু সেটা করে যাচ্ছি।
প্রায় 34,36,62,412টা বই ইতিমধ্যে বিতরণ। এটা আমরা কিন্তু ভাগে ভাগে করে দিচ্ছি। আগে যেমন একসাথে হতো বই উৎসব, সেভাবে না, স্বাস্থ্য সুরক্ষা মেনে যেন হয় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির ব্যবস্থা আমরা করেছি। প্রায় 1,29,00,000 মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে যায়। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দিয়েছি। আর তাছাড়া আমরা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দিচ্ছি। প্রায় 2,74,00,000 মানুষ এই বৃত্তি পাচ্ছে। কেন দিচ্ছি? যারা মেধাবী, হয়তো বাবা মা শিক্ষা দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি। আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি সমস্ত জায়গায় জায়গায়। আমাদের জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যেমন ডাক্তার দরকার, নার্স দরকার, নার্সিং ট্রেনিংয়ের উপর গুরুত্ব দিচ্ছি। শিক্ষাকে বহুমুখী করে দিচ্ছি। কারিগরি শিক্ষার গুরুত্ব দিচ্ছি, যেন স্কিল লেবার যেটা হয় বলে সেটা তৈরি হয়। প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার মাধ্যমে এবং বিজ্ঞান শিক্ষার মাধ্যমেই কিন্তু একটা দেশ এগিয়ে যেতে পারে। তাছাড়া বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারি না। চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে, তার সঙ্গে তাল মিলে আমাদের চলতে হবে। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি আমরা, যাতে করে আমাদের শিক্ষিত করবো, সাথে সাথে যেন কাজের সুযোগ হয় সেটা লক্ষ্য রেখেই কিন্তু আমরা যেমন আমাদের কৃষিকে গুরুত্ব দিচ্ছি, সেই সাথে যে শিল্পায়নের দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। কারণ দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমার কর্মসংস্থান বাড়াতে হবে। বেসরকারি খাত আমি উন্মুক্ত করে দিয়েছি। আজকে এত ব্যাংক, বিমা, টেলিভিশন, রেডিও, বিমান থেকে সব কিছু আমি বেসরকারি খাত করে দিয়েছি একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা হচ্ছে কর্মসংস্থান। তাছাড়া যুব সমাজের জন্য তো ব্যবস্থা আমাদের আছেই। এসএমই ফাউন্ডেশন থেকে টাকা দেওয়া হচ্ছে, কর্মসংস্থান ব্যাংকের থেকে দেওয়া হচ্ছে, পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করে দিয়েছি, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। প্রবাসী যেতে হলে জমি যে বিক্রি করা লাগবে না, সেখান থেকে লোন নিয়ে যেতে পারবে, আবার টাকা ফেরত আসতে পারবে। আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখন বলবো রিজার্ভ আমরা অনেক বাড়াতে সক্ষম হচ্ছি। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিটা যাতে সচল থাকে, তার জন্য যা যা কাজ করোনা ভাইরাস মোকাবেলা করেও আমরা করে দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা টেকনিক্যাল স্কুল এবং কলেজ করে দিচ্ছি। কারণ সাধারণ শিক্ষার সাথে সাথে টেকনিক্যাল শিক্ষাটা যাতে, অর্থাৎ কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংটাও যেতে হয়, যেন কর্মসংস্থানে কখনো কেউ পিছিয়ে না যায়, সেই দিকে দৃষ্টি রেখেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। আমাদের প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইতিমধ্যে আমি একটি করে কলেজ নতুন করে আবার সরকারিকরণ করে দিয়েছি। পাশাপাশি বেসরকারিভাবে যাতে হয় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। শিক্ষাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষিত জাতি না হলে পরে দেশ এগোতে পারে না। প্রথমবার সরকারে এসে আমরা শিক্ষার হার, যেখানে মাত্র বোধহয় 45 ভাগ ছিল, সেটাকে আমরা প্রায় 65 ভাগে উন্নীত করেছিলাম, 65.5 ভাগে। দুর্ভাগ্য 2001-এ আসতে পারিনি, আমাদের সাক্ষরতার হার আবার কমে গিয়েছিল। এখন আমরা 74 ভাগে, প্রায় 74% আমাদের এখন শিক্ষিতের হার আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তবে আমি মনে করি যে এটা আমরা আরও করতে পারবো। কাজে আমি এটা বলবো যে ছাত্রদের এখন যেহেতু করোনা ভাইরাস, সমস্ত স্কুল কলেজ বন্ধ, আমরা চালু করতে পারছি না। যখনই চালু করতে যাচ্ছে আবার এটা তার সেকেন্ড ওয়েভ চলে আসছে, সেজন্য আমরা করতে পারলাম না। তারপরেও আমরা যেমন আমার ঘর আমার স্কুল, আমরা স্কুলে শিক্ষার্থীদের জন্য টেলিভিশনের মাধ্যমে সংসদ টিভি ব্যবহার করে, তার মাধ্যমে যেহেতু ওখানে টেরিস্টোরিয়াল টিভি আছে, আমরা তাদের শিক্ষার ব্যবস্থা, ক্লাসগুলি করার ব্যবস্থা নিয়ে যাচ্ছি। তাছাড়া অনলাইনে শিক্ষার ব্যবস্থা, সেটা আমরা নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ তারা সেটা সেই পদক্ষেপটা নেয়। আর সেই সাথে সাথে আমি আমাদের ছাত্রদেরও বলবো যে বসে না থেকে যা পাও নিজেরা বসে কিছু পড়াশোনা করো। এখানে একটা সুযোগ, যেমন পাঠ্যপুস্তক তো পড়বেই, তাছাড়াও আরও পড়ার অনেক সুযোগ আছে। কারণ জ্ঞান যত বেশি অর্জন করতে পারো, ততই নিজেকে আরও সম্পদশালী মনে করবে। ধন সম্পদ কোনোদিন কোনো কাজে লাগে না। আজকে করোনা ভাইরাসে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছে, যার যতই টাকা পয়সা থাকুক, যার যতই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা কিছুই থাকুক না কেন,
সেগুলি যে একেবারে ব্যর্থ, সে তার যে কোনো মূল্য থাকে না, করোনা ভাইরাস অন্তত এই শিক্ষাটা মানুষকে ভালোভাবে দিয়েছে। কিন্তু শিক্ষা, বিদ্যা, এটা এমন একটা শিক্ষা, এমন একটা সম্পদ, এই সম্পদ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। আর এই সম্পদটা থাকলে জীবনে কখনো হোঁচট খাবে না, চলার পথ মসৃণ করে এগিয়ে যেতে পারবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেই শিক্ষাই দিয়েছি, কাজে তোমরাও সেভাবে শিক্ষা নেবে। ছাত্রলীগের সেটাই কাজ থাকবে, নিজেরা পড়বে, অন্যকে পড়াও। আর এই করোনা ভাইরাসের যদি ছাত্রলীগের উপরে তো আগে আমার নির্দেশই ছিল যে নিজের গ্রামে যে কেউ যদি নিরক্ষর থাকে তাকে অক্ষর জ্ঞান দাও, বা স্কুলে বাচ্চাদের আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, স্বাস্থ্য সুরক্ষা মেনে তাদেরকে পারলে একটু পড়াশোনা সাহায্য করো। অর্থাৎ শিক্ষা ছাড়া একটা জাতি কখনো এগোতে পারে না, সে কথাটা মাথায় রেখে এই ছাত্রলীগকে চলতে হবে। এই জন্য যে ছাত্রলীগের যে মূল মন্ত্র, ছাত্রলীগের যে আদর্শ তিনটা: শিক্ষা, শান্তি, প্রগতি। কাজে শিক্ষাই হচ্ছে 1 নম্বর, এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে শান্তি আমরা চাই, এবং এটা আমাদের জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। সেই শান্তির পথ ধরে আমরা প্রগতির পথে এগিয়ে চলব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। কাজেই ছাত্রলীগের মূল মন্ত্র এই যে শিক্ষা, শান্তি, প্রগতি, এটা মাথায় রেখে ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আদর্শ নিয়ে চলতে হবে, সেটাই আমি চাই। প্রত্যেকে আদর্শ নিয়ে না চলতে পারলে কখনো বড় হতে পারবে না। ধন সম্পদ অনেকে বানাতে পারবে, কিন্তু দেশকে কিছু দিতে পারবে না, মানুষকে কিছু দিতে পারবে না, নিজে ভোগ করতে পারবে। আবার করোনাকালে সে ভোগও সীমিত হয়ে যায়, সেটাও পারে না, সেটাও বাস্তবতা। সেটা মাথায় রেখেই আমি বলবো যে তোমরা সবাই পড়াশোনা করো। তবে এই করোনার সময় আমি দেখেছি অনেকে ক্যামেরা দেখলে তাড়াতাড়ি মুখ থেকে মাস্ক খুলে ফেলে, এটা কিন্তু ঠিক না। আমি এখানে, আমার এখানে আশেপাশে ধারে কেউ নেই, সবাই অনেক দূরে, সেই জন্য অন্তত খুলে বক্তৃতা দিতে পারছি। আবার বক্তৃতা শেষে সাথে সাথে আমি মাস্ক পরে নেবো। তো সবাই মাস্কটা ব্যবহার করতে হবে যখনই যেখানে সমাবেশ, সেখানে লোকের সঙ্গে মিশতে গেলে, কারণ এটা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি। কাজে যাতে সংক্রান্ত না হয় সেটা দেখতে হবে। আর সেই সাথে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটার দিকে খেয়াল রাখতে হবে। নিজেরা করবে, অন্যকে শেখাবে। আর যে কাজগুলি আগে করেছো, তোমরা বৃক্ষরোপণ করেছো, আমরা এবার ঘোষণাই দিয়েছি যে আমরা জাতির পিতার যেহেতু অন্যান্য অনুষ্ঠান আমরা করতে পারলাম না মুজিব বর্ষে, আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে আমাদের সবুজ বাংলাদেশ আরও সবুজ হবে, এবং এই জলবায়ুর অভিঘাত থেকে আমরা আমাদের প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করব। পাশাপাশি খাদ্য উৎপাদনের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্বে করোনার কারণে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, বাংলাদেশে যেন সেই দুর্ভিক্ষ না দেখা দেয়, সেজন্য যার যেখানে 1 ইঞ্চি জমি পড়ে থাকবে, যে যা পারবে কিছু লাগাবে, কিছু ফসল ফলাবে, নিজেরটা নিজে করে খাওয়ার উপযুক্ত অবস্থা নিতে হবে, সেদিকে দৃষ্টি দিতে হবে। সে সাথে সাথে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে সবাইকে। প্রত্যেকে যদি এভাবে মেনে চলতে পারে তাহলে কিন্তু সকলেই আমি মনে করি ভালোভাবে এই করোনা আমরা মোকাবেলা করতে পারবো। আর সবচেয়ে বড় কথা যে আমাদের তোমরা যে কাজগুলি করে গেছো তার জন্য সবসময় আমরা সাধুবাদ জানাই। আমি জানি হয়তো ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও 2-1টা ঘটনা ঘটে, আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যত ভালো কাজ করো সেটা লেখার তাদের যোগ্যতা নেই। যদি কোথাও এতটুকু খুঁত পায় সেটাকে বড় করে লিখতে পারে, এটা তাদের একটা দৈন্যতা, একটা ব্যর্থতা, তাদের মন মানসিকতার একটা দৈন্যতা বলেই আমি মনে করি। কাজে ওগুলো আমি বেশি একটা হিসাবে ধরি না। আমি দেখি যে আমাদের ছাত্রলীগে যে নির্দেশ দিয়েছি, বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা, বা করোনা ভাইরাসের সময় আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, যখন ঝড় আসলো সেই ঝড়ের সময় মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানুষের সেবার জন্য যে কাজগুলি করে গেছো সেটাই হচ্ছে বড় কাজ। কাজে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে, আদর্শবান একজন নেতা হিসেবে গড়ে উঠতে হবে, যেন আগামী দিনে দেশটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ আমাদের আর কত 75 বছর বয়স, আর কত দিন,
ছাত্রলীগের 73, আমার 75, কাজে আমিও 75-এ পা দিয়েছি, কাজে আমরা কতদিন আর চলবো, কিন্তু তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে, যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায়, কখনো সফল হতে পারবে না, ভোগ বিলাস করতে পারবে। এটা হলো বাস্তবতা। কাজে জাতির পিতার আদর্শ নিয়ে নিজেদেরকে গড়ে তোলো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, এবং ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি অর্জনে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই ঐতিহ্যের কথা মনে রেখে এই সংগঠন উপমহাদেশের একটি সবথেকে প্রাচীন সংগঠন, এই সংগঠনটাকে শক্তিশালী করে তোমরা গড়ে তুলবে, সেটাই আমরা চাই। কাজে সেইভাবে তোমরা গড়ে তুলবে, সেই কথা বলে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, অনেক ইতিহাস, অনেক স্মৃতি মনে পড়ে। আমি ছাত্রলীগের কোনো বড় নেতা ছিলাম না, ছোট্ট খাটো নেতা মাও না, আমি একজন কর্মী ছিলাম, সার্বক্ষণিক কর্মী। স্কুল জীবনে স্কুলে বিভিন্ন স্কুলে যে সংগঠন করে এসেছি, কলেজ জীবনে কলেজে যে সংগঠন করেছি, আবার বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে ওই স্কুল থেকেই, সেই 62 সালের শিক্ষা আন্দোলন থেকেই শুরু করেছি মিছিলে যাওয়া, তখন থেকেই মিছিলে গেছি, এবং তারপর তো কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ছিলামই, প্রতিটি আন্দোলন সংগ্রাম মিছিলে সবসময় আমরা ছিলাম। কখনো আমরা কিছু হওয়ার কথা চিন্তা করিনি। আমার ভাই কামাল, সেও এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল, ঢাকা কলেজের ছাত্র ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আসে। সবসময় একজন কর্মী হিসেবেই আমরা কাজ করেছি। এত বড় দায়িত্ব নিতে হবে, এটা আমাদের স্বপ্ন ছিল না। দুর্ভাগ্য যে 75-এ সব হারালাম, যে এখন বাংলাদেশের মানুষের সেবা করতে পারছি, দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তা আমি ছাত্রলীগকে বলবো যে নিজের ঐতিহ্য এটা মাথায় রেখে, জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে দেশপ্রেমে। যে বাংলাদেশ 2020 পার হয়ে আমরা 21-এ এসেছি, এটা হচ্ছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছর। কাজে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। প্রত্যেকটা মানুষ এদেশের যাদের গৃহ নাই, তাদেরকে আমি ঘর করে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমার নিজ নিজ এলাকায় খোঁজ করো কোন মানুষটা গৃহহীন আছে, সেই মানুষটা পেলে অবশ্যই আমাকে খবর দেবে, এবং স্থানীয়ভাবে খবর দেবে, তাকে আমরা বিনা পয়সায় ঘর করে দেব। প্রত্যেকটা মানুষকে ঘর করে দেব। প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়ে আলো প্রজ্বলিত করব। ইতিমধ্যে 99% মানুষের ঘরে কিন্তু আমরা বিদ্যুৎ দিয়েছি। কাজে এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সকলেই পাবে। কাজে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিটি ঘর আমরা আলোকিত করব। আর সেই সাথে এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, এগুলির জন্য মানুষ পায় এবং সুন্দরভাবে যেন বাঁচতে পারে, মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে। বিশ্ব দরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। যে সংগঠন জাতির পিতা গড়ে তুলেছিলেন মাতৃভাষার অধিকার আদায়ের জন্য, যে সংগঠন এদেশের স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অবদান রেখে গেছে, যে সংগঠন এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা নিচ্ছে, সেই সংগঠনের নামই বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগ এগিয়ে যাবে, এটাই আমার কামনা। সবাইকে আমি আবারও প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমাদের এখানে যারা উপস্থিত এবং সারা বাংলাদেশে যারা ছাত্রলীগের নেতাকর্মীরা আছে এবং যারা একসময় ছাত্রলীগ করতো, তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলছে।